প্রতিদ্বন্দ্বী সকল দেশে প্রায় সমধর্মী ট্যারিফ ইম্পোজ হওয়ার কারণে অনেক বেশি যে এখানে এক ধরনের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের যে বিষয়টি সেটি খুব একটা এখানে থাকবে না। সুতরাং যে এটিকে মন্দের ভালো বলতে পারেন যে প্রায় সকল গার্মেন্টস এক্সপোর্টিং কান্ট্রি এশিয়ার তাদের উপরে এই ডিউটিটি ইম্পোজ হয়েছে। তবে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে বাংলাদেশ এর আগে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার পণ্য রপ্তানির উপরে উচ্চ শুল্ক দিয়ে আসছিল এবং বাংলাদেশ থেকে যে রপ্তানি হচ্ছিল সেগুলো গড়ে প্রায় 10 থেকে 15% ডিউটি ফেস করে আসছিল। অন্যদিকে যদি আমি ভিয়েতনাম বা চীনের কথা বলি তারা 2, 3, 4% মতো ডিউটি ফেস করছিল। সুতরাং তাদের জন্য এখন এই নতুন ডিউটিটি একটা বড় রকমের উল্লঙ্ঘন হবে তুলনামূলকভাবে বাংলাদেশের তুলনায়। কিন্তু এটা মনে রাখা দরকার যে এই উচ্চ শুল্কের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পণ্যগুলো যে কোনো ধরনের পণ্য যারা এই সমস্ত দেশ থেকে নিয়ে যাবেন তাদের আমদানিকারকরা ভোক্তাকে অনেক উচ্চ মূল্যে এই সমস্ত পণ্য কিনতে হবে। এর ফলে যেটা হবে যে ভোক্তার ক্রয় ক্ষমতায় এর একটা নেতিবাচক প্রভাব পড়বে, উচ্চ মূল্যস্ফীতির একটা সমস্যার মধ্যে পড়বে, ভোক্তা তার ক্রয় কমিয়ে দেবেন। এটি আমাদের জন্য দুশ্চিন্তার কারণ। তার কারণ হলো বাংলাদেশ যে ধরনের পণ্য রপ্তানি করে থাকে সেগুলো মূলত যারা কিনা স্বল্প আয় বা মধ্যম আয়ের যে গোষ্ঠীগুলো তারা, এবং তাদের জন্য মূল্যস্ফীতি বা উচ্চ মূল্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলনামূলকভাবে যারা উচ্চ আয়ের মানুষ তাদের চেয়ে। সেই বিবেচনায় বাংলাদেশ যে সমস্ত পণ্য রপ্তানি করছে লো ভ্যালু আইটেম বা মিডিয়াম এন্ড আইটেম গার্মেন্টসের ক্ষেত্রে সেটি আমাদের জন্য যেটা হতে পারে তুলনামূলকভাবে বেশি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে করে সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে এর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবং মনে রাখা দরকার এই 60টির বাইরে আরও যে দেশগুলো রয়েছে এখন হয়তো বায়াররা বিকল্প বাজার খোঁজার চেষ্টা করবেন যে দেশগুলো এই শুল্কের কাঠামোর বাইরে, যেমন করে আফ্রিকার দেশগুলো তুলনামূলক এর বাইরে, যদিও তাদের ওরকমভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই, অত বড় আকারে রপ্তানিরও কাঠামো তাদের হয়তো নেই, অথবা সাউথ আমেরিকান কিছু কিছু দেশ রয়েছে, এমনকি নর্থ আমেরিকান দেশও মেক্সিকো রয়েছে সেখানে। সুতরাং এই দেশগুলোতে হয়তো নতুন কিছু সোর্সিংয়ের মেরুকরণ হতে পারে এই নতুন প্রেক্ষাপটে। সুতরাং গার্মেন্টসের জন্য আমি বলবো যে আগামী দিনগুলোতে এটা একটা চ্যালেঞ্জিং সময় এবং সেই সাপেক্ষে আমার মনে হয় যে তাদের উচিত হবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বাজারের উপরে নির্ভরশীল না থেকে অন্যান্য যে সনাতনী বাজারগুলো রয়েছে ইউরোপ বা নতুন যে উদীয়মান বাজারগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য, এশিয়ার দেশগুলো, চীন, ভারতের মতো দেশ, অথবা দক্ষিণ আমেরিকা, অথবা আমাদের অস্ট্রেলিয়ার মার্কেটগুলো, এ ধরনের নতুন বাজারগুলোতে আরও বেশি মাত্রায় যদি আমরা রপ্তানি করতে পারি সেই চেষ্টাটি করা। সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য যে বিষয়টি দাঁড়াবে যে যেহেতু এই ডিউটি আরোপ করা হয়েছে এক ধরনের রেসিপ্রোকাল ট্যারিফ এই ভিত্তিতে করা হয়েছে, সুতরাং বাংলাদেশের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা হলো যে বাংলাদেশ আমেরিকান পণ্যগুলোর উপর থেকে ডিউটি তুলে নেবেন। তো বাংলাদেশ মূলত আমদানি করে থাকেন পেট্রোলিয়াম, কমোডিটিস, ফুডস, হুইটস, এগুলো আমদানি করে থাকেন, তুলা, এই ধরনের জিনিস আমদানি করে থাকেন। তো সেদিক থেকে যেটা হবে যে এই পণ্যগুলোর ক্ষেত্রে হয়তো বাংলাদেশকে এই যে উচ্চ শুল্ক সেই জায়গাতে হয়তো কিছুটা ছাড় দেবার প্রয়োজন পড়বে। তবে মনে রাখা দরকার যে আমাদের ইফেক্টিভ ট্যারিফ এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে যেই ধরনের কাঁচামাল ব্যবহার হয় সেটাতে কিন্তু শূন্য শুল্ক, অর্থাৎ তুলার ক্ষেত্রে আমরা শূন্য শুল্ক দিচ্ছি। এই জিনিসগুলো আমার মনে হয় যে ইফেক্টিভ ট্যারিফ রেটের বিষয়টিও সরকারের পক্ষ থেকে তাদেরকে জানানোর প্রয়োজন রয়েছে। তবে আমার কাছে সামগ্রিকভাবে যেটি মনে হয় যে যদি রপ্তানিতে আমাদের এর একটা নেতিবাচক প্রভাব পড়ে তাহলে আমরা জানি যে রপ্তানিকৃত পণ্য শুধু তৈরি পোশাক না, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের বাইরেও যেমন আমরা চামড়াজাত পণ্য, আমরা গ্লাস, আমরা একই সাথে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, এ ধরনের বিভিন্ন পণ্য আসলে সেখানে প্লাস্টিক জাতীয় পণ্য সেখানে আমরা রপ্তানি করে থাকি। সুতরাং এই ধরনের পণ্য রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ বাজারে কমে গেলে যেটা হতে পারে সেটা হলো যে আমাদের সামগ্রিকভাবে আমাদের এখানকার বিনিয়োগ, কর্মসংস্থান এবং এর সাথে সম্পর্কিত ব্যাংকিং বা অন্যান্য সাপ্লাই চেইনে যে সমস্ত ছোট ছোট ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে তার একটা নেতিবাচক প্রভাব পড়বার আশঙ্কা আছে। দেখুন, উত্তরণের ক্ষেত্রে আমার মনে হয় যে খুব দ্রুত কোনো স্টেপ নেবার প্রয়োজন নেই। আমার বরঞ্চ এক্ষেত্রে একটা ওয়েট অ্যান্ড সি পলিসি দেখা দরকার। যেমন এখনও পরিষ্কার নয় যে এই ট্যারিফটি কত বছরের জন্য প্রযোজ্য হবে, এখনও পরিষ্কার নয় যে কোন ধরনের নেগোসিয়েশনের ভিত্তিতে মার্কিন প্রশাসন এই ট্যারিফগুলো কমিয়ে আনবে।
এটা কি এমন যে বাণিজ্য ঘাটতি যাদের সাথে বেশি তারা বাণিজ্য ঘাটতি কমিয়ে আনলেই সেই শুল্কগুলো তুলে নেবেন? কেননা ইতিমধ্যে আমরা দেখছিলাম যে মূল যে বাণিজ্যকারী দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, জাপান, ভারত বা ইউরোপিয়ান ইউনিয়ন, তারা নেগোসিয়েশন চলা অবস্থাতেও এবং তারা অনেকগুলো কমিটমেন্ট করার পরেও কিন্তু তাদের উপরে ডিউটি আরোপ হয়েছে। সুতরাং কি নেগোসিয়েশন প্রক্রিয়া আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে আসবে এটা এখনো পরিষ্কার না। সুতরাং এবং একই সাথে আমাদের দেখবার দরকার হচ্ছে মূল যে সমস্ত দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, যেমন চীনের সাথে প্রায় 300 বিলিয়ন ডলার, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে 200 বিলিয়ন ডলার, এই সমস্ত দেশগুলো কীভাবে নেগোসিয়েশনগুলো করেন, কোন কোন বিষয়গুলো সেখানে প্রাধান্য পায়, সেই বিষয়টি আমাদের হুটহাট করে কোনো চুক্তিতে না যাওয়া। যেমন ইতিমধ্যে যে দুটো জায়গায় যে অঙ্গীকার করা হয়েছে, আমি মনে করি না যে এই জিনিসগুলো এক্ষুনি এত দ্রুত সে ধরনের উদ্যোগ নেবার প্রয়োজন ছিল, কারণ এগুলো নিয়ে আমাদের খুব একটা এখন আমরা কোনো উপকার দেখছি না। সুতরাং সেদিক থেকে খুব দ্রুত কোনো উদ্যোগের না নিয়ে বরঞ্চ উচিত হবে মার্কিন প্রশাসন এটির সমাধানের কি প্রক্রিয়া ঘোষণা করেন, অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ দেশ রয়েছে বা আমাদের যে সমস্ত পণ্য রপ্তানি করি সেই দেশগুলো কী ধরনের উদ্যোগ নিচ্ছে এবং সেই আলোকে আমাদের কৌশল ঠিক করা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।